মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ। মমতা দি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। মমতা দি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। আমি প্রথমেই আমাদের তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর, দেবাংশু, সুদীপ, সুপ্রিয়, জয়িতা থেকে শুরু করে যারা আছেন এখানে, পুরনো দিনের ছাত্র নেতা, একেবারে কৃষ্ণা থেকে শুরু করে, মালা থেকে শুরু করে, অশোকদা থেকে শুরু করে, শোভনদা থেকে শুরু করে, অরূপ থেকে শুরু করে, নির্মল থেকে শুরু করে, ববি থেকে শুরু করে, সুজিত থেকে শুরু করে, সবাই, কত নাম আর বলবো। আমাকে দিয়ে শুরু। উপস্থিত আমাদের শ্রদ্ধেয় নৃসিংহ কুমার ভাদুরী, আমাদের শুভাপ্রসন্নদা, অনন্যা সহ আমাদের সকল মন্ত্রীগণ, সাংসদগণ, এমএলএ, কাউন্সিলর, কমিশনার, জেলা পরিষদ, পঞ্চায়েত, প্রতি ইউনিভার্সিটি, কলেজ, ইউনিটের প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি এবং ইউনিয়নের প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি সহ সকলে, সমবেত আমার ছোট্ট ছোট্ট ভাই এবং বোনেরা, আজকের গরমটা ইদানিং গরমের মধ্যে সবচেয়ে তীব্র, একেবারে দারুণ অগ্নিবাণেরে। আমি শুনছিলাম অভিষেক বক্তৃতা দিচ্ছিল, তার আগে, এত গরমে চিৎকার করো না, তার আগে আরো অনেকে বক্তৃতা দিয়েছেন এবং বক্তৃতা দিয়ে তারা আপনাদের বুঝিয়েছেন যে কেন বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াইটা করতে হবে। আমি প্রথমেই আপনাদের অভিনন্দন জানাই আপনাদের প্রতিষ্ঠা দিবসে। আপনারাই দেশের ভবিষ্যতে নেতৃত্ব দেবেন আপনারা। আমি শুধু বলবো, যারা শুধু নেই নেই করে, না না বলে বেড়ান, কুৎসা রটিয়ে বেড়ান, মাথার ব্রেন থেকে ভালো কথা বেরোয় না, শুধু খারাপ কথা বলে বেড়ান, চক্রান্ত করে বেড়ান, তাদের বলি, আপনাদের একটা রাজ্যের সাথে আমাদের একটা রাজ্যের তুলনা হয়ে যাক, এডুকেশন নিয়েই তুলনা হয়ে যাক। আমাদের রাজ্যে এই 11 বছরে আমরা 30টা বিশ্ববিদ্যালয়, 14টা নতুন মেডিকেল কলেজ, 51টি নতুন কলেজ, 272টি আইটিআই, 176টি পলিটেকনিক, 7,000 নতুন স্কুলে যাওয়ার জন্য বিনা পয়সায় ব্যাগ, বই, পোশাক দেওয়া হচ্ছে। কন্যাশ্রী 80 লক্ষ স্কলারশিপ পায়। সবুজ সাথী সাইকেল 1,03,07,00,000। এই নাম্বারগুলো মাথায় রাখবেন। ঐক্যশ্রী 3,07,00,000। এবার হচ্ছে শিক্ষাশ্রী, মানে শিডিউল কাস্ট, 1,05,00,000 এবং শিডিউল ট্রাইব
ছাড়াও 14,65,000 স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ পায়। 12 ক্লাসে বিনা পয়সায় ট্যাব দেওয়া হয়। 10,000-এর বেশি, মনে রাখবেন, এই 10 লাখ টাকার মতো আমরা কি দিচ্ছি? আমরা ট্যাব দিচ্ছি, এই স্মার্ট কার্ড দিচ্ছি। আগে কখনো কেউ ভাবতে পেরেছেন যে একটা গরিব ছেলে, এমনকি যার স্টাডি ব্রেক হয়ে গেছে, সেও চান্স পাবে, 10 লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট পাবে, এবং ইতিমধ্যে 30,000 ছেলে মেয়ে পেয়ে গেছে। কোথাও দেখাতে পারবেন না। এবার আমি আপনাদের বলি, আগামী দিন অনেকে দেখুন, 1000টা ঘটনার মধ্যে আমাদের 11 বছরের শাসনে টাকা পাইনি, পয়সা পাইনি, কোনো সুযোগ পাইনি, সুবিধে পাইনি, শুধু লাঞ্ছনা পেয়েছি, বঞ্চনা পেয়েছি। তা সত্ত্বেও মনে রাখবেন যে শিক্ষা নিয়ে এত অপপ্রচার করা হচ্ছে, শিক্ষা নিয়ে যারা এত অপপ্রচার করে বেড়াচ্ছেন, কোর্টে কেসটা সাবজুডিস আছে, ন্যাচারালি আমি সেটা নিয়ে কথা বলবো না। কিন্তু আপনারা বলুন তো, কত ছেলে মেয়েরা টিচারিতে চাকরি পেয়েছে আমাদের আমলে? আর সিপিএম তোমার আমলে লিস্ট কোথায়? আলমারি কোথায়? ডকুমেন্ট কোথায়? কারা চাকরি পেয়েছে? পয়সা নিয়েছো আর চাকরি দিয়েছো, ওই গদ্দার অধিকারীরাই আমাকে রোজ বলতো। তাই সিস্টেমটা ওরাই ভালো জানে। আজকে তৃণমূলকে বলছে চোর। আমি যদি আজ রাজনীতি না করতাম আর এই চেয়ারে না থাকতাম, আমি আমার বোনেদের বলতাম, যারা এই মিথ্যে কথা রটনা করে তাদের জিভগুলোকে টেনে খুলে ফেলে দিতে। একটা পার্টির নামে বদনাম করা হচ্ছে, এখনো বিচার হয়নি, এখনো এভিডেন্স প্রমাণ হয়নি, মিডিয়া ট্রায়াল চলছে। এখন বিজেপি মিডিয়াকে যা বলবে মিডিয়া তাই করবে, ওদের কিছু করার ক্ষমতা নেই। মিডিয়া থেকে শুরু করে, জুডিশিয়ারি থেকে শুরু করে, পলিটিক্যাল পার্টিগুলোকে ভয় দেখিয়ে, চমকে আর পেগাসাস করে সবাইকে পরাধীন করে দেওয়া হয়েছে। কয়েকটা কথা মনে রাখবেন, আপনাদের একটু সময় দিতে হবে। স্কুল সার্ভিস মনে রাখবেন, স্কুল এবং কলেজ নিয়ে মাত্র 10 বছরে আমরা 1,63,970টা চাকরি দিয়েছি, শুধু শিক্ষক শিক্ষিকা। স্কুল এডুকেশন, হায়ার এডুকেশন, মাইনরিটি অ্যাফেয়ার্স, টেকনিক্যাল এডুকেশন মিলিয়ে 1,63,970। কমপ্লেন গেছে কটা? আকাশবাবু, বিকাশবাবু, প্রকাশবাবুদের কমপ্লেন গেছে 200টা 250টা। তাও বলেছিলাম করে দেব, যদি কোথাও কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে। কাজ করতে গেলে ভুল ত্রুটি হয়। আমার মনে আছে অশোক গাঙ্গুলি যখন জাজ ছিলেন, তিনি একটা রায় দিয়েছিলেন, কাজ করতে গিয়ে কোথাও ভুল হলে তারা সেটাকে রেকটিফাই করে নিতে পারে। কিন্তু আমরা সে সুযোগ পাইনি, সুযোগ দিলে আমরা রেডি আছি। এছাড়াও কতজনকে চাকরি দিয়েছি আমরা তাহলে? 1,69,970। নাম্বারটা বলুন।
1,69,63,970 জনকে চাকরি দিয়েছে আমাদের সরকার। এবার দেখুন হাতে আরো কত আছে, 89,035। এটা এতদিন হয়েও যেত। রোজ রোজ একজন দুজন তিনজনের স্বার্থান্বেষীর জন্য নতুন করে তো সব করে দেওয়া হয়েছে। ব্রাত্য আইন মতো নতুন করে দাও, অ্যাপয়েন্টমেন্ট যেন আটকে না থাকে, আইন মতো ছেলেমেয়েরা যাতে চাকরি পায়। অনেকে বলে তৃণমূল কংগ্রেসের সময় চাকরি বাকরি কি হয়েছে, কি হয়েছে জানতে চান? 1 লক্ষ কোটি টাকার উপর ইনভেস্টমেন্ট অলরেডি হয়ে গেছে। 15 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট বিজিবিএসে হয়েছে। মনে রাখবেন শুধুমাত্র এমএসএমইতে 1,36,00,000 ছেলেমেয়েরা চাকরি করে। আইটি সেক্টরে 2800 আইটি কোম্পানি এখানে কাজ করছে, 2 লাখের বেশি প্রফেশনাল কাজ করছে। লেদার পার্কে 2,20,000 লোক কাজ করছে। অর্থাৎ 1.5 কোটির মতো ছেলে মেয়ে স্কুল ছাড়াও, গভর্নমেন্ট সার্ভিস ছাড়াও এমপ্লয়মেন্ট দেওয়া হয়েছে। তাই সারা ভারতবর্ষে আজ যখন এমপ্লয়মেন্ট 40% কমে গেছে, বাংলায় 40% এমপ্লয়মেন্ট বেড়ে গেছে। লজ্জা থাকা উচিত বিজেপির। কর্মসংস্থান আমাদের লক্ষ্য, কর্মসংস্থান আমাদের লক্ষ্য বলেই দেওচাপাচমি হচ্ছে। কর্মসংস্থান আমাদের লক্ষ্য বলেই তাজপুর পোর্ট হচ্ছে। কর্মসংস্থান আমাদের লক্ষ্য বলেই ডেডিকেটেড ফ্রেট করিডর ডানকুনি রঘুনাথপুর, ডানকুনি পানাগড় এবং রঘুনাথপুর জঙ্গলমহলে জঙ্গল সুন্দরী 72,000 কোটি টাকার প্রজেক্ট হচ্ছে। আজকে ছেলে মেয়েদের জামা কাপড় দিচ্ছি, সেটাও আমাদের ঘরের ভাই বোনেরা তৈরি করছে, এতে এমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে। আমাদের এখানে কর্মসংস্থানে আমরা এগিয়ে। কেন 100 দিনের টাকা দেয়নি জানেন? 100 দিনের কাজে আমরা 1 নম্বর। এটা তৃণমূল বলেনি, ভারত সরকার তুমি বলেছ। তাহলে তুমি কেন 100 দিনের কাজের টাকা দিচ্ছ না? টাকা তো তোমার নয়, আমারও নয়, টাকা জনগণের। নিয়ম আছে 100 দিনের কাজ করলে ম্যান্ডেট আছে 15 দিনের মধ্যে টাকা দিতে হবে। 100 দিনের কাজে টাকা বন্ধ। গ্রাম সড়কে আমরা প্রথম হয়েছি, ওখানেও টাকা বন্ধ করে দিয়েছে। বাংলার বাড়ি তৈরি করছিলাম, ওটাও বন্ধ করে দিয়েছে টাকা। সব কিছুতে টাকা বন্ধ করে দিয়েছে। আর ইডি আর সিবিআইকে দিয়ে লোকের বাড়ি বাড়ি টাকা লুট করছে। গভর্নমেন্টের টাকা বিদেশে চলে যাচ্ছে, বিজেপি পার্কিং করে দিচ্ছে। বিজেপি পার্ক করছে টাকা এক একটা বিজেপি বিজনেসম্যানের বাড়িতে। আর গভর্নমেন্টের যে টাকা, জনগণের টাকা, 100 দিনের টাকা, কন্যাশ্রীর টাকা, গ্রাম সড়কের টাকা, বাংলার বাড়ির টাকা, সেগুলো দিয়ে কি হচ্ছে? বাবুরা এখন বৃন্দাবনে গেছেন, মন্থন মিটিং চলছেন বৃন্দাবন কটেজে। হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি বৃন্দাবনের ঘরে ঘরে, মানে বেদান্ত ভিলেজে কয়েক কোটি টাকা খরচা করে মন্থন শিবির হচ্ছে। ওটা মন্থন না ওটা ক্রন্দন? ওটা মন্থন না ওটা বন্ধন না ওটা ক্রন্দন? আগামী দিন বোঝা যাবে। যেদিন থেকে ইলেকশনে আমরা এসছি, ইলেকশনের সময় আপনারা জ্বালিয়েছেন আমাদের টু মাচ। হুইল চেয়ার করে করে প্রোগ্রাম করেছি, আপনারা সবাই আমাকে সাপোর্ট দিয়েছেন, পাবলিক, আমার ওয়ার্কাররা। যেদিন থেকে ইলেকশন রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে, প্রথমেই শুরু করেছে পোস্ট ইলেকশন ভায়োলেন্স।
আমাদের সরকারে এলো 5 তারিখে, আর পোস্ট ইলেকশন ভায়োলেন্স শেষ হয়ে গেল 6 তারিখে। অথচ হিউম্যান রাইটস কমিশনের কয়েকটা চেনা পরিচিত কেনা নেতাকে নিয়ে এসে, জেনারেলি হয় না, এরা নিরপেক্ষ হয়, এখন একটা পক্ষ হয়ে গেছে, কোর্টে কেস করিয়ে এক একটা অঞ্চল থেকে আমাদের 100 জন 200 জন লোককে সিবিআইকে দিয়ে অ্যারেস্ট করেছে আর হ্যারাস করেছে। আমরাও লিস্ট করে রাখছি কারা হ্যারেস্ট করছেন, কারা হ্যারাস করছেন, কারা ট্রেচারি করছেন, কারা দুষ্টুমি করছেন, কারা গায়ের জোরে আমাদের লোকেদের নামে বদনাম করছেন। পার্থ যদি চোর হয় আইন তাকে বিচার করবে, কিন্তু মনে রাখবেন পার্থও চোর, কেষ্টও চোর, ববিও চোর, অরূপও চোর, অভিষেকও চোর, মমতা ব্যানার্জিও চোর, রেড রোডও চোর, মেয়র রোডও চোর, গ্রান্ডসনও চোর, সবাই চোর, আর আপনারা সাধু, এ দিয়ে জীবন চলবে না। আরে আজকে আমাকে একজন বলছেন, দিদি আপনার নামেও একটা কেস করেছে আজকে কোর্টে। আমি বললাম কেসটা কি? বলল আপনার অনেক প্রপার্টি বেড়েছে আর আপনাদের ফ্যামিলি সবার। আমি বললাম একদিন তো রাজা রামের পিতা দশরথ একা ছিলেন, তারপরে বিয়ে করেছে, তার ছেলেরা বড় হয়েছে, তাদের পরিবার হয়েছে, তাদের আবার সন্তান হয়েছে। আমিও যখন ছোট ছিলাম আমি জানতাম আমি 6 ভাই 2 বোন। মা যতদিন বেঁচে ছিলেন, মা আমার একমাত্র মা, আমার কাছে আমার দায়িত্বে মা ছিল। আর সবাই নিজের আমরা রিলেশন রাখি উৎসবে উৎসবে, কিন্তু সব পরিবারগুলোর নিজের মতো নিজেরা বিয়ে টিয়ে করে নিজেরা আলাদা থাকে। কারোর সাথে কারো কোনো সম্পর্ক নেই, অন্য সম্পর্ক, উৎসবের সম্পর্ক আছে, রাখি বন্ধনের সম্পর্ক আছে, কালী পুজোর সম্পর্ক আছে, দুর্গা পুজোর সম্পর্ক আছে, ভাইফোঁটার সম্পর্ক আছে, দিস মাছ। আমি বললাম আমার প্রপার্টি, আমি তো চাই আমার এখানে কেন হবে? আরে ইন্টারন্যাশনাল কোর্টে হওয়া উচিত। এখানে তো বিজেপি যা শিখিয়ে দেবে তাই বলবে। তার থেকে বেটার, আমার তো এভিডেন্স দেওয়াই আছে, আমার তো এভিডেন্স দেওয়াই আছে। বলুন না একটু, আমাকে দেখান 12 বছর একটানা 1 লক্ষ টাকা করে পেনশন আমি এমপি হিসেবে পেতাম, আমি নিই না। কত টাকা হয় স্টুডেন্টরা যোগ করবেন প্রতি মাসে। আমি চিফ মিনিস্টার হিসেবে ডেলি ওয়েজ, অন্যান্য বিল টিল নিয়েও মাসে 3-3.5 লাখ টাকা কম করে পেতাম। 12 বছরে আমি 1 পয়সাও নিইনি। সংখ্যাটা যোগ করে দেখবেন কত হয়েছে। এমনকি বাইরে গেলে চাটাও আমি পয়সা দিয়ে খাই। গভর্নমেন্টের গাড়ি চড়াও ভাগ্যে কম হয় বিপদে না পড়লে। জিজ্ঞেস করুন তো কমরেড, একবারও ভেবে দেখেছো আমি যে বাড়িটায় থাকি ওটাও আমি ঠিকা, আমার শর্ত, আমরা প্রজা, আইন অনুযায়ী আমরা প্রজা। এটা আজকে নয়, আমার বাবা আছে 70 বছর ধরে, এগুলো সব রানী রাসমণির জমি, সেটাও আইনত প্রজা, ঠিকা শর্ত। আর কি চাও? 91 সালের পর থেকে আমি কোনোদিন এক্সিকিউটিভ ক্লাসে চড়িনি, আমি এমপি থাকলেও, মিনিস্টার থাকলেও। আমি কেন বই বিক্রি করব সেটাও তাদের জ্বালা। সুভাদা চলে গেছে, সুভাদা কেন পেন্টিং বিক্রি করবে সেটাও তাদের জ্বালা। আমি বই বিক্রি করলে বলবে কেন এত বই বিক্রি হয়? এই জন্য হয় লোকে বইগুলো পড়ে অনেক তথ্য পায় এবং প্রয়োজন বলে মনে করে। যাও একটা বাজারে সার্ভে করো, করে দেখো বই মেলায় বেস্ট সেলার কার বই। যাও গিয়ে দেখো। আমি তো বই মেলায় একদিন যাই, উদ্বোধনের দিন।
আমি তো নিজে বসে বিক্রিও করি না, ওই থেকেই আমার চলে। আমি দেখি কাউকে কাউকে দিয়ে ভেঙিয়ে বিজেপি নানা রকম বলে বেড়ালো। আরে ব্রাত্য কেন আমাকে একটা অ্যাওয়ার্ড দিল? আরে আমি তো জীবনে কত অ্যাওয়ার্ড ছেড়ে দিয়েছি, আমি তো কত অ্যাওয়ার্ড ছেড়ে দিয়েছি। অ্যাওয়ার্ডের প্রতি আমার কোনো স্পৃহা নেই। 1000 কবিতার একটা বই লিখুন না বসে বসে, একটু দেখি, একটু বসে লিখুন। নিজে নিজে 125টা বই লিখুন এত কাজের মধ্যেও। এবং সেটা নয়, আমার বেশ মনে আছে, আমি যখন আমতার কান্দুয়াতে গিয়েছিলাম 1992 সালে, তখন আমি কংগ্রেস করতাম। আমতার কান্দুয়ার হাত কেটে দেওয়া হয়েছিল প্রায় 12-14 জনের। তখন আমি কি করেছিলাম জানেন? একটা বই বিক্রি হলে 4 টাকা করে পেতাম, তার থেকে 1,20,000 টাকা আমি 20,000 টাকা করে পরিবারগুলোকে দিয়ে এসেছিলাম। আর তার জন্য আমাকে 30,000 টাকা ইনকাম ট্যাক্স দিতে হয়েছে। বড় বড় কথা বল, মমতা ব্যানার্জি বলে না তাই। আমি পলিটিক্সে এসেছিলাম সমাজ সেবা করব বলে। আর তোমরা আজকে কয়েকটা মিডিয়ার সাহায্যে, কয়েকটা ভাড়া করা নেতার সাহায্যে, কয়েকটা চোর চিটিংবাজ ধাপ্পাবাজ নেতার সাহায্যে প্রতিদিন তোমরা বসো আর মমতা ব্যানার্জির গায়ে কি করে কালি লাগানো যায় তার চেষ্টা করো। পার্থ চ্যাটার্জির দোষ হলো মমতা ব্যানার্জিকে টেনে আনবে, ববির ব্যাপার হলো মমতা ব্যানার্জিকে টেনে আনবে, ভাত কেন গরম হয়ে হলো না মমতা ব্যানার্জিকে টেনে আনবে, আজ আকাশে মেঘ নেই কেন মমতা ব্যানার্জিকে টেনে আনবে। কি ভাবো তোমরা? মমতা ব্যানার্জি মাথা নত করে পলিটিক্স করতে এসছে? মমতা ব্যানার্জি সমাজ সেবা করতে এসছে মাথা উঁচু করে, আদর্শ নিয়ে, দর্শন নিয়ে। সিপিএম 34 বছরে 34 বছরটাই তো চুরি করে খেয়েছো। বিজেপি দল এই 8 বছরে দেশটাকে 12টা বাজিয়েছো। সব গ্যাস নাই, দুধ নাই, মুড়িতে জিএসটি, নকুলদানায় জিএসটি, ডেড বডিতেও জিএসটি, মানুষের ওপর শুধু ধারের পর ধার, চাকরি নেই, বাকরি নেই, কিচ্ছু নেই। শুধুমাত্র কোটি কোটি টাকা দিয়ে নিজেদের টাকার ভান্ডার বাড়াচ্ছ। কোথার থেকে আসলো এ টাকা? মহারাষ্ট্র গভর্নমেন্ট ভাঙতে কত টাকা এসছে, সে টাকা কোন দিয়া? बीजेपी साहनसा लोगों ने, मैं आप लोगों को पास पूछती हूँ देशवासी का ओर से, महाराष्ट्र ने अपने गवर्नमेंट तोड़ा, पैसा कौन दिया, कहां से आया, कितना सीबीआई हुआ, कितना ईडी हुआ? अब झारखंड भंग तोड़ने गया था, मैंने रोक दिया इधर में 3 एमएलए को। वो लोगों को मैंने पेपर में देखा, जब पूछताछ कर गया तो उन्होंने बोला जो उसको 10 रुपया करके देने वाला था बीजेपी लोग, 10 करोड़ करके। अरविंद केजरीवाल दिल्ली में बोला उसको गवर्नमेंट फेंकने के लिए 40 करोड़ का प्लान बनाया, 800 करोड़ का प्लान बनाया। और बंगाल को फेंकने के लिए सीबीआई डे का प्लान बनाया। हाँ, मैं कहने चाहूंगी हम भी बहुत सीबीआई डी देखा, हम उसको इज्जत करते हैं जो अच्छा काम करता है, लेकिन सीबीआई का भी करप्शन का केस हम लोगों के पास है, ईडी का भी है, बीएसएफ के भी है, सीआरपीएफ के भी है। हमारा पुलिस ऑफिसर को अब दिल्ली बुला के अगर आप कुछ करोगे तो आपका इधर में जो है हम उसका खिलाफ में भी हम लीगली एक्शन करेंगे।
हम लीगली एक्शन करेंगे। आज हम तो चाहते हैं जुडिशियरी जनता को सपोर्ट दे। देश में जुडिशियरी ठीक रहता है तो और किसी का जरूरत नहीं है। सब मीडिया खरीद लिया, इतना रुपया कहां से आया? साइंस लोगों को पूछिए। 100 करोड़ रुपया डिजिटल में लगाया। हमारा खिलाफ में तो यूट्यूब खुलिए और गाली का गाली, गाली का गाली, गाली का गाली। हम कहते हैं आज तुम गाली देते हैं ना, कल हम तुमको विदाई लेने का बाद हम ताली देगा। आज तुम्हारा गाली देना है, तुम जितना पारो तुम्हारा रुपया है गाली दे दो, लेकिन कल भी सवेरा आएगा। रात होता है तो सवेरा भी होता है। अगर सवेरा आ जाएगा तो आप लोग कहाँ जाएगा, कहाँ भागेगा? हम भी लुकआउट का नोटिस का बात जानते हैं। हम भी जानते हैं कौन देश में कहाँ पे कुधर में आपको रुपया है, हम लोग भी जानते हैं। हमारा इधर में एक मिलेनियम पार्क करने के लिए ग्रीन बेंच हमको परमिशन नहीं देते हैं। आज दिल्ली में देखो वो सब तोड़ दिया। रेल भवन से लेके पार्लियामेंट से लेके सब तोड़ दिया। कोई बात नहीं है। कल भी देखो बीएसएफ जीवन हमारा बनगा सीमांतों में हमारा माँ बेटी का इज्जत लूटा। इसी के लिए पावर चाहते हैं 15 किलोमीटर से 50 किलोमीटर कि गांव गांव में घुस के अत्याचार करे। क्या हुआ था बिल किसके लिए, क्या हुआ था? अब हम लोगों के पास भी लेटर भेजा, सबको छोड़ दो। स्वाधीनता का 75 साल है, ये आपने मौका लिया और सब स्टेट गवर्नमेंट को लेटर लिखा, ये लोगों को छोड़ देना चाहिए। लेकिन तब हम लोगों को समझ में नहीं आया था कि इसमें आप गुजरात दंगाकारी वो लोगों को भी छोड़ देंगे। आपको शर्म तो होना चाहिए, शर्म तो होना चाहिए। आप बेटी का बात करते हैं, आप प्यार का बात करते हैं, और सबसे ज्यादा बेटी का ऊपर अत्याचार कौन करते हैं? आप करते हैं। आप देश को तोड़ दिया, इतिहास को तोड़ दिया, लैंग्वेज को तोड़ दिया, सिलेबस को तोड़ दिया, इंस्टीट्यूशन को तोड़ दिया। राज में बीजेपी का तोड़फोड़ चल रहा है और कोई कोई बात करते हैं तो उसको जेल में लेके चला जाता है। कोई आदमी ने मेरे को बोला केस तो कुछ नहीं है, हमने कुछ केस नहीं मिला, वो दिखाने के लिए हम लोग को कुछ करते हैं। सुनिए बीजेपी वालों, रुपया दिखाते हैं प्रेस को दिखाने के लिए, और आप जो रुपया देता है वो रुपया प्रेस तो नहीं देखते हैं ना, उसका आंख बंद कर दिया। आप वो नहीं दिखा सकता है उसका रुपया, वो कहाँ है वो रुपया? हर राज्य में सरकार तोड़ने के लिए करोड़ों करोड़ों रुपया चलाते हैं। वो रुपया कहां से आते हैं? वेदांत विलेज में क्या हुआ? खाली की मंथनी हुआ ना और कुछ हुआ। चुनाव का टाइम में मेरे को पता था हर होटल में क्या हुआ था। हम लोग इज्जत करते हैं, एक कार्टेसी मेंटेन करते हैं, पॉलिटिक्स करते हैं, इसी के लिए उसी के लिए ज्यादा बात नहीं कहते हैं, कार्टेसी मेंटेन करके करते हैं। आप लोग स्टूडेंट्स लोग हैं, स्टूडेंट्स यूथ, एक बात सुनिए। राजीव जी का कितना मेंबर था? 400 मेंबर था, लेकिन तब भी राजीव गांधी को हारना पड़ा नेक्स्ट इलेक्शन में। इंदिरा गांधी कितना स्ट्रांग महिला था, इंदिरा गांधी को भी हारना पड़ा। बीजेपी का कितना है? 300 का आसपास है, अभी भी बिहार चला गया, और 2-4 जाने वाला है। चुनाव जब आएगा वो जीरो होकर बैठा रहेगा और रसगुल्ला खाएगा, रसगुल्ला खाएगा। इसी के लिए हम कहती हूं, तो अब क्या होगा? आज आप दिखाते हैं सीबीआई, आज सबको देखा था ईडी। प्लानिंग क्या है? इलेक्शन का पहले
तृणमूल कांग्रेस को, बॉबी को अरेस्ट करो, अभिषेक को अरेस्ट करो, अरूप को अरेस्ट करो, मलय के अरेस्ट करो, चंद्रिमा को अरेस्ट करो, सबको अरेस्ट करके जेल में भर्ती रखो, तब चुनाव में तृणमूल नहीं जीतेंगे। हम बोलते हैं तुम हमको भी बंद रखो ना, हमको बंद रख के भी तुम देखो ना क्या होता है। चुनाव का पहले तो मारा था, सोचा था वो निकाल नहीं पाएगा। अरे हम जेल में भी रहेगा ना तो जेल से फूटा फूटा होकर निकालेंगे, आपको समझ में नहीं आएगा। আমি সাধারণ মানুষকে বলবো, মিডিয়ার কথা শুনে ভুলবেন না। মিডিয়া বিজেপির কথায় চক্রান্ত করে প্ল্যানিং করে। বলুন তো কালকে উনি অ্যারেস্ট হবে, মিডিয়া আগে জানলো কি করে? ইডি জানবার আগে, সিবিআই জানবার আগে ওদের সাথে মিডিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, কারণ ওরাও এর মধ্যে ইনভলভ আছে, মিডিয়ার ট্রায়াল চলছে। তাই আমি আপনাদের কাছে বলবো, একটা কথা ওদের বিশ্বাস করবেন না। কি বললাম বুঝতে পারছেন? হঠাৎ যদি দেখেন ববির অত সবপন্থী পাওয়া গেছে তাই ববিকে অ্যারেস্ট করবে, বুঝবেন সব সাজানো, টোটালটাই সাজানো, টোটালটাই নাটক, টোটালটাই মিথ্যে। এই যে অভিষেক বললো না 21শে জুলাই হলো 21 তারিখ, আর 22 তারিখ মধ্যরাতে পার্থদার বাড়ি গিয়ে হাজির হলো। তুমি আগেও করতে পারতে, দেখে নেবো আমরা কেসে কি আছে বলে আমি কিছু বলছি না। এখন কেস্টের মতো এত সাহায্যকারী ছেলে আমি খুব কম দেখেছি। এই তো আজকে এখানে অভিষেক এত ভালো বক্তৃতা দিয়েছে, আমার মনে ওকে কাল না নোটিশ ধরায় আবার। আগে তো ওকে নোটিশ ধরিয়েছে, ওর বউকেও নোটিশ ধরিয়েছে, এবার মনে হয় 2 বছরের বাচ্চাটাকেও নোটিশ ধরাবে। যখন ডাকবে তখন ওকেও সাথে করে নিয়ে যাস। বাচ্চাটার চেহারাটাকে এখন থেকে দেখে রাখুক, যাতে আগামী দিন বুঝতে পারবে বাচ্চাটাও কেমন স্ট্রং। কি বললাম কথাগুলো বুঝতে পারলেন? তাহলে মহিলাদের আমি বলবো, বিলকিস বানুর যারা হত্যাকারী গুজরাটে, চন্দ্রিমা শশীদের আমি দেখেছি মাদাদের মিছিল করেছে, ধর্ণা দিয়ে গান্ধী মূর্তির পাশে 48 আওয়ার্স বসে থাকবে, যে ইমিডিয়েট সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করে ওদের অ্যারেস্ট করানোর ব্যবস্থা করতে হবে। কোনো কেস ছাড়বেন না। আর যারা স্টুডেন্ট আছেন আরও বেশি করে এলাকায় মানুষের সাথে যোগাযোগ করবেন, ছোট ছোট বাচ্চাদের সাথে ক্লাব গড়ে তুলবেন। কোনো পাড়ায় 15টা বাচ্চা আছে, বলবেন আয় তোকে আমি একদিন অঙ্ক শিখিয়ে দিই, আয় তোকে একদিন আমি বাংলা পড়িয়ে দিই, কত খুশি হবে। এই কাজগুলো যদি আপনারা করতে পারেন, আমি এখনও মনে করি, আমি নিজেকে আজও ছাত্র মনে করি, আমি গর্ববোধ করি নিজেকে ছাত্র মনে করলে। অনেকে কখনো আমার বয়স জিজ্ঞেস করে, বয়স বাবা মা করে গেছে, আমি ওটা নিয়ে কোনো কথা বলছি না, বইতে লেখা আছে, একান্তে বইতে পড়ে নেবেন। কিন্তু আমি এখনও মনে করি আমার বয়সটা থেকেও বড় কথা, আমার মনটা এখনো ছাত্রের মতোই আছে, ছাত্রীর মতোই আছে। এবং আমি যতদিন বেঁচে থাকবো ছাত্র ছাত্রী আর শিশু মন আর মানবিক আর মা বোনেদের মন নিয়েই বেঁচে থাকবো। আমি রাজনীতি করে মানুষের জন্য, আমি চুরি ডাকাতি করার জন্য রাজনীতি করি না। আমাদের মধ্যে অনেককে আমি অ্যারেস্ট করিয়েছি। সিপিএমের কালচার থেকে কেউ সিপিএম থেকে এসেছিল, তাদের কালচার কাউকে গ্রাস করেছিল। যেমন বিজেপির কালচারেও কিছু আছে সর্বাংশ চোর, যেখানে ক্ষমতায় আছে, আর এখানে ক্ষমতায় না থাকাও থেকেও যা টাকার অহংকার, সব টাকা ওদের কাছে যাচ্ছে কি করে আমি জানি না, কোটি কোটি টাকা দেশের লুট করছে। সুতরাং মনে রাখবেন, আজও ভারতবর্ষে একটা যদি সাচ্চা পলিটিক্যাল পার্টি থাকে, নিন্দুকেরা বলবে আমি তাদের কিছু যায় আসে না, নিন্দুক তার কথা বলবে, বলতে দিন। কিন্তু আমি আমার স্বচ্ছতার কথা নিয়ে বলি, আমাদের তৃণমূল পার্টি এখনও মনে রাখবেন দেশের মধ্যে সাচ্চা পার্টি, আদর্শবান পার্টি, দিলদার পার্টি, মানবতার পার্টি, মা মাটি মানুষের পার্টি। তাই আপনাদের জাগতে হবে।
বাধা আসলে, ঝড় আসলে আপনি কি ঝড়ের পাশে দাঁড়িয়ে থাকবেন, না ঝড়টা সরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন? ঝড় আসুক, বন্যা আসুক, বাদ আসুক, তীব্র থেকে তীব্রতর বেগে আসুক, যখন ঝড় আসবে ঝড়টা কিছুক্ষণ বাদে সরে যাবে, তারপরে কিন্তু আপনাকে আবার রাস্তায় নামতে হবে। আর ঝড়ের মধ্যেও যারা রাস্তায় নামতে পারে তারাই তো বীর, তারাই তো সৈনিক, তারাই তো যৌবন, তারাই তো ছাত্র। যখন কেউ কাউকে বিশ্বাস করে না তখন ছাত্রছাত্রীরা বুক বাজিয়ে বলে, দেখো আমার হিম্মত আছে, হাম হিম্মত সে লড়তে হ্যায়, হাম হিম্মত সে করতে হ্যায়, হাম হিম্মত সে মরেंगे, हम हिम्मत से डरते नहीं हैं, जब हम डरेंगे तब हम मरेंगे, हम लड़ेंगे, हम करेंगे, हम जीतेंगे, हम बीजेपी को हटाएंगे। दिल्ली का लड़ाई हमारा आखिरी लड़ाई है, बीजेपी को हटाना। बांग्ला को तो हम लड़ते हैं, बांग्ला का बचाना हमारा फर्स्ट लड़ाई है। और बांग्ला को ठीक रख के दिल्ली से भी जब कोई नहीं रोल लड़ सकता है, हम लोग वादा करती हूँ, हम लोग 24 में बीजेपी के उधर से हटाएंगे। और बांग्ला माँ को इज्जत का साथ जो आज़ादी का जन्म दिया, जो नवजागरण को जन्म दिया, जो विवेकानंद को जन्म दिया, जो सुभाष चंद्र को काम में लिया, जो गांधी जी के छोड़ के, बिरसा मुंडा छोड़ के, जो भी हो, मातंगिनी, पद्मजा नायडू, सब हर आदमी को लेके जो काम किया है ये बंगाल ने किया है, और कोई नहीं काम नहीं करता है। इसी के लिए आप ये बात मत सोचो कि जो भी मर्जी आप करोगे और हम लोग को चमकाओगे। আমাদের চমকালে আমরা গর্জাই, আর আমাদের গর্জালে আমরা বর্ষাই, আর আমাদের বর্ষালে আমরা বৃষ্টিকেও রুখে দিতে পারি। কখনো বৃষ্টিকে টেনে আনতে পারি, কখনো বৃষ্টিকেও রুখে দিতে পারি, কারণ মা, মাটি, আকাশ সবটাই ওরা আমাদের সাথে আছে। তাই মা মাটি মানুষকে প্রণাম জানিয়ে আগামী 1 তারিখে সবাই দুর্গাপুজোর মিছিল করবেন। এমন কি বলবো আপনাদের, আর ইউনেস্কো হেরিটেজের লেটারটা পাঠিয়েছে, এটা পাঠায় জিওআইকে, কপিটাও আমাদের কাছে পাঠায়নি। আমার শেষকারে হোয়াটসঅ্যাপ করে নিয়ে এলাম। সাংঘাতিক একটা গভর্নমেন্ট চলছে বাবা, আর তার মন্ত্রীরা কাজ নেই, কর্ম নেই, রেগুলার আসছে, পুলিশকে চমকাচ্ছে, ওকে ভয় দেখাচ্ছে, একটা বিল সই করছে না, যা ইচ্ছে তাই করে যাচ্ছে। তাই আপনাদের বলি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় পাচ্ছেন? টিভির কথা শুনে কখনো নিজের মনকে তৈরি করবেন না। মনে রাখবেন, সংবাদ মাধ্যমকে বিজেপি কিনে নিয়েছে। মাথায় কিছু ঢুকলো? ওদের সাথে খারাপ ব্যবহার করবেন না, ওরা তো চাকরি করে। বিজেপি সংবাদ মাধ্যম থেকে শুরু করে, সিবিআই থেকে শুরু করে, ইনকাম ট্যাক্স থেকে শুরু করে, ইডি থেকে শুরু করে আরও অনেককে কিনে নিয়েছে। তাই বিচার পাওয়ার জায়গা যেখানে নেই সেখানে রাস্তাই আমাদের রাস্তা দেখাবে, এই রাস্তাতেই লড়াই চলবে। আগামী দিন আপনাদের প্রোগ্রাম আমরা 8 তারিখে আবার দিয়ে দেবো। আমি এটুকু বলে আপনাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তৃতা শেষ করলাম। আর এটা বলবে তো যে